শেখ মুজিব এই দেশে প্রথম ভোটচোর। সুদের ব্যবসার লোক এই দেশ চালানোর মধ্যে তার ক্যাপাসিটি নেই। এই দেশ যখনই গরিব রাখতে পারবো এর সুদ বেশি করে ছাড়তে পারবো। আমি আসলাম বাসায় রাখতে 3টা বাজায় ভাঙছে, যে লোক কেন হোনা ছিল এই লোকের ওইটাইছে রাস্তার মাইতে লয়ে গেছে কলার ধরে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরাপদ করতে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা 1.5 লক্ষ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেব। পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন জানান, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এ লক্ষ্যেই তার বিভাগ গত 3 মাসে নির্বাচন বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিয়ে 9টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে এই কোর্স তৈরি করা হয়েছে, যা তিনি দারুণ বলে অভিহিত করেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে এই কোর্স পুলিশ সদস্যদের যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণও দেয়া হবে। বর্তমানে বাংলাদেশে পুলিশে দেশজুড়ে 130টি ছোট এবং 4টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে 2টি প্রামাণ্যচিত্র, একটি 15 মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট, একটি 9 মিনিটের ফিল্ম এবং একটি বুকলেটও তৈরি করা হয়েছে। জানা গেছে, গত 31 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী 150 জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের 19টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আরও 1292 জন মাস্টার ট্রেইনার বা ট্রেইনার অফ ট্রেইনার্স তৈরির পরিকল্পনা রয়েছে। তারাই পরবর্তীতে 1.5 লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন। ডিআইজি জিয়াউদ্দিন জানান, প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদর দপ্তর। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রীদের ভোটই হবে মূল ফ্যাক্টর বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তার মতে, এবার মোট ভোটারের 47% ছাত্রী এবং তারাই ডাকসুর গতিমুখ নির্ধারণ করবেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের মোট ভোটার সংখ্যা 39,874 জন, যার মধ্যে 18 জন 959 জন ছাত্রীর ভোটার। মেয়েদের ভোটেই ফল নির্ধারিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, মেয়েরা সহজে প্রভাবিত হন না, তাদের মধ্যে যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা থাকে এবং স্বাধীন চেতা হয়ে ভোট দেওয়ার মানসিকতা বেশি। ফলে এবার 47% ছাত্রী ভোটার কোন প্রার্থীকে বেছে নেবেন সেটি ডাকসুর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার ভাষায়, আমি মনে করি মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর। তবে ছাত্রীদের ভোট কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। উমামা ফাতেমা জানান, অনেক শিক্ষার্থী বর্তমানে বাসায় চলে গেছেন, কেউ কেউ পরীক্ষার প্রস্তুতি নিতে ছুটিতে আছেন, আবার অনেকেই ডাকসুকে কেবল রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখে ভোটে আগ্রহী নন। এছাড়া অনেক পরিবার থেকে ফোন করে ছাত্রীদের বাসায় ডেকে নেওয়া হয়েছে। এসব কারণে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানিয়েছেন, মেয়েদের ভোট কেন্দ্রগুলো হল থেকে দূরে দূরে রাখা হয়েছে, যা তাদের অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবুও আশাবাদী উমামা ফাতেমা বলেছেন, যদি ছাত্রীরা সবাই ভোট দিতে আসেন তাহলে ভোটার অংশগ্রহণ 35,000 ছাড়িয়ে যাবে। আমরা আশা করি মেয়েরা গণহারে ভোট দিতে আসবেন, আমরা তাদের উৎসাহিত করছি, যোগ করেন তিনি। নিজ দলের ইস্তেহার প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু রাখা হয়নি যা বাস্তবায়ন করা সম্ভব নয়।
আগামী 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে রাজনৈতিক সংস্কারের একটি রূপরেখা তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের মধ্যে সামাজিক সংলাপ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানান উমামা ফাতেমা। মুর্শিদ কাবলার হুকুম আসতা, তাই আমরা আসছি মুর্শিদ কাবলার হুকুমে। আমার মুর্শিদ সাইফুদ্দিন ভান্ডারী আমার হুকুমে আসছি। জি, আমরা প্রতি বছরই পালন করি ঈদের মিলাদুন্নবী। এটা আমার রাসূলের ভাই। আমরা অনেক অনেক শান্তি পাই। শান্তি না পেলে এই রোজ কিয়ামতের ময়দানে কে এমনি বইরেছে মানুষ, এত তো লক্ষ লক্ষ মানুষ কেউ রোদ অপেক্ষা করে আমরা আসছি। কারো কাছে গ্লাস পানি চাইছে, পাঙ্খা চাইছে, মহব্বত আছে, মহব্বতে আসছি। আসার উদ্দেশ্য হলো আমার এখানে মিলাদের নবীর, এই আসার উদ্দেশ্য আমার ঈদের মিলাদ রবিবার 12 রবিবার ঈদের মূল উপলক্ষে আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো সফলতার আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের জন্য আমরা জলসা উজ্জ্বল পালন করতেছি। জি, মৃত্যুবরণ না, তাই মৃত্যু যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মৃত্যু নাই, তার হলো জিন্দা নবী। এক এক জায়গা থেকে একজন, তো আমাদের গ্রাম থেকে দুটা গাড়ি এসে হয়েছে বাস, আর বিভিন্ন এলাকাতে বিভিন্ন অনেক গাড়ি আসা হয়েছে। না না না, আমরা কোনো মাজার থেকে আসিনি। প্রতি বছর আমি এবার প্রথম আসছি, প্রতি বছর আমি আসিনি। সকাল থেকে এসে এখানে অনেক সুবিধা পেয়েছি। যারা আশিক গান রসুলের গান তারা আছে, তারা একজনের এক পানির ব্যবস্থা করা হয়েছে, এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, এখানে যার কেন প্রেশার না হয় তার ব্যবস্থা করা হয়েছে, একজন রোগী অসুস্থ না হয় তার জন্য তারা ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেক সুবিধা আশিকে রসুলগণ তারা দিয়েছে। না না, এই মাছ ভান্ডারের ভক্ত না। মাছ ভান্ডার রসুল হলো রাসেলের আসে তারা। জেলা বড় উপজেলা মাহাদিয়া দরবার শরীফ থেকে আসছে। মাইজ ভান্ডার শরীফে যাই, আবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। প্রতি বছর উদযাপন করেন? জি। অন্যান্য বছর কোথায় গেছেন? জি, করছি। অন্যান্য বছর কোথায় কোথায় যেতেন? কুমিল্লা গেছি, এরপরে ওই যে চট্টগ্রামে গেছি, এরপর বড়ুয়াতে করছি, বিভিন্ন জায়গাতে আমরা করছি। আমি মাহাদিয়া দরবার শরীফ থেকে আমি সবসময় করে যাচ্ছি, এমনকি যত জন্ম বাঁচবো আমি করব। আমার পরবর্তী তারা আমাদের দরবারে যারা আছে সকলে করবে। আমার আত্মীয় স্বজন থেকে সকলকে আমরা অনুরোধ একটাই করছি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে এবং কি উনার উদযাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, এবং কি বিনা হিসেবে তারা জান্নাতে যাইতে পারবে। আমরাও যাতে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দেয়, সকলে আমরা আমিন হিসেবে স্বীকৃতি দেই। এবং কি ইনশাল্লাহ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হিসেবে আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করব। ইমাম হুসাইনের সাথে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। तेरा सहारा रहम कर सब पर खुदा सलावतुल्लाह अलैका या नबी। যারা মাঠের বাইরে আছেন ভিতরে চলে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাহেবে ইন্না ফাতাহনা কুনতুকানা জিনকা খাজিনা আপ হায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করার সব থেকে উত্তম উপায় ওনার উপরে সালাওয়াত করা। এজন্য আমরা সবসময় আমরা দেখেছি আমাদের মুর্শিদগণ সবসময় আল্লাহ রসুলের সালাওয়াতের উপরেই ফোকাস করেছেন, এবং আমরা তাই করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি অনেক গরম, আপনারা কষ্ট পাচ্ছেন। এই মিলাদুন্নবী 1500তম মিলাদুন্নবীর আগে আমরা বিভিন্ন জায়গায় এই দেশে বিদেশে ট্রাভেল করেছিলাম। সেইখানে আমরা বলেছিলাম যে এই বছর মিলাদুন্নবী আমাদের জন্য একটি পরীক্ষা। ঠিক না ঠিক? আমি কি বলেছিলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে উনি আমাদেরকে এই গরম দিয়ে পরীক্ষা করে দেখছে। ঠিক না ঠিক? আমরা কি পরীক্ষায় বেজার না খুশি? আমরা কি গরম সহ্য করতে রাজি আছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা
দেখিয়ে দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান, আমাদের আব্বা আম্মা, আমাদের সকল কিছু কুরবান আপনার কদমে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আশা করব কষ্ট হলেও আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আপনারা এই কষ্ট সহ্য করবেন। বিশেষ করে এই মিলাদুন নবীর এই জুলুস, এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, আমরা কার উম্মত আমাদের জানার দরকার আছে, আছে কি নাই? শুরুতে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, সেখানে আল্লাহ বলছেন উনি সাল্লু আলান নবী, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উনি সালাওয়াত স্মরণ করছেন মালায়েকাদেরকে নিয়ে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবী করিম বলবো আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম, নবী করিম, ওনার উপরে ওনাকে স্মরণ করছেন। উনি কে? উনি হচ্ছেন নবী আর রাহমা। উনি কে? নবী আর রাহমা। আমরা কি? হুয়া উম্মতি ওয়া হুয়া উম্মতি ওয়া নবী আর রাহমা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবী আর রাহমার উম্মত। আমাদের কার্যকাজে, আমাদের আখলাকে, আমাদের কর্মকাণ্ডে সেই রাহমার পরিচয় থাকতে হবে কিনা? হবে কিনা? আমরা মানুষকে সম্মান করব, মানুষকে ক্ষমা করব। মানুষের ভুল হতে পারে, মানুষের ভুল আমরা আল্লাহর উপরে ছেড়ে দিব। এখানে প্রিভিয়াস বক্তারা বলেছেন কিভাবে বর্বরতা চলছে বর্তমান সমাজে। কেউ যদি সেই নবী আর রাহমার উম্মত হয়, সে কখনো এরকম বর্বরতা করতে পারে? যেখানে সেই নবী আর রাহমা উনি যখন ওনার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, একটি ইহুদি লাশ নিয়ে ইহুদিরা যাচ্ছিল, তখন উনি দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা ইহুদি লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ইহুদি হোক, তাও সে লাশ, সে এখন আল্লাহর নিকটে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহকে সম্মান দেখাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই উম্মত আমরা যদি হয়ে থাকি, আমরা কখনো এরকম বর্বরতা করতে পারি? আমরা যেই নবী আর রাহমা বলেছেন, তোমরা গাছ কাটবা না, তোমরা যখন যুদ্ধে যাবা, তোমরা যখন ময়দানে যাবা, তোমরা একটি গাছকেও তোমরা আঘাত করবা না। সেই নবীর উম্মত হলে আমরা কখনো এরকম বর্বরতা করতে পারি না। খবরের দিকে তাকান, দেখবেন যে ভেনেজুয়েলাতে আক্রমণ চলছে, হামলা চলছে, যুদ্ধ চলছে। আমাদেরকে আমাদের চোখের সামনে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশেও আমরা এই যে একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, তারপরেও কিন্তু আমরা একটা যে শান্তির দিশা দেখব, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর পেছনে রয়েছে আমাদের উপলব্ধির জায়গায় সংকট, আমাদের নবী রসুলদের প্রতি আমাদের আশেকানের সংকট। আমাদের দেশের মহৎ পুরুষ যারা প্রেমের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, সম্প্রদায়ে হানাহানির বিরুদ্ধে বলেন, জনগণকে ঐক্যবদ্ধ থাকবার কথা বলেন, এবং একই সঙ্গে এমন একটা জীবনের বিধান তারা বলেন, যার দ্বারা আমরা একটা সমাজে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, শত্রুর মোকাবেলা করতে পারি এবং নিজেদের সমৃদ্ধি এটা আমরা কাজ করতে পারি, আমাদের বিকাশ সাধন করতে পারি। আপনারা সকলে জানেন, আমরা বলি আমাদের রসুল তিনি সকলের জন্য রহমত। আজকের দিনের এটা হলো বার্তা, সকলের জন্য রহমত। যা দেখি এবং যা দেখি না, যে প্রাণীকে দেখি এবং যে প্রাণীকে দেখি না, গাছপালা, পশু পাখি, মানুষ, যত জীব, যত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন, তার যে বিশাল যে সৃষ্টি কাণ্ড, এই সৃষ্টি কাণ্ডের জন্য তিনি রহমত স্বরূপ। তাহলে আমাদের রাজনীতিও খুব সহজ।
তিনি আমাদের সেনাপতি, তিনি আমাদের মহব্বতের নায়ক, তিনি আমাদের প্রেমের রসুল, এবং তিনি একই সঙ্গে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা খুব সহজ। মহান রব্বুল আলামিন আমাদেরকে স্বল্প সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রত্যেককেই আল্লাহ পাক যার যার অবস্থানে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানব জাতির মধ্য থেকে আমার প্রতিনিধি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রত্যেকে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, আল্লাহ রাসূলের রিসালাতকে কায়েম করার জন্য আমরা এক একজন প্রতিনিধি। আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ওনাকে নবী রসুল করে শুধু পাঠাইন নাই, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, রাহমাতুল আলামিন, রাউফুর রহিম, অসংখ্য লকব দিয়ে ওনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য গুণে গুণান্বিত করে ওনাকে পাঠিয়েছেন। এই জন্য উনি আমাদের কারো মতো নয়, উনি বেনজির বেমিসাল। উনি বেনজির বেমিসাল। যারা ওনার সাথে তুলনা করবে তারা কখনো ওনার উম্মত হতে পারে না। ওনার উম্মত হতে হলে ওনাকে অবশ্যই আল্লাহর এই হুকুমের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক কেন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম? আল্লাহ পাক আল্লাহর তাবেদারি, আল্লাহর রাসূলের তাবেদারি এবং উলিল আমরির তাবেদারি করার হুকুম দিয়েছেন। এবং আমার নবীকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা did confer a great favor on the believers। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে বলছেন, আমি আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য আমি দয়া করে দিয়েছি, ইহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওনার যারা সত্যিকার উম্মত মুমিন, ওই দয়ার ছোঁয়া তাদের মধ্যে থাকতে হবে, ইহসান তাদের মধ্যে থাকতে হবে। যারা উম্মত দাবি করে হিংস্রতার মধ্যে, উগ্রতার মধ্যে যারা পড়ে আছে, তাদের মধ্যে কোনো ইহসান নাই, তাদের মধ্যে কোনো দয়া, মায়া, মমতা থাকতে পারে। সোজা বরাবর একদম চেয়ারে এসে আপনারা বসুন। আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। সবার হাতে কি পতাকা আছে? দেখি তো পতাকা কতটুকু আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত নারে হায়দারি, মারহাবা বলেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা বলে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। ও বন্ধুরে, সূরা আল ইমরান করছে ঘোষণা। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা। হামিল
মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবিলিওর দল বুঝে না। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকায়ে মাঝভান্ডারিয়া বাবা মঈনুদ্দিন কিবলা কাবার পর বাবা সাহেবউদ্দিন কিবলা কাবা হাত নিয়েছেন এবং এই হাত শক্তিশালী করার জন্য শুধু এই সরহদি উদ্যানে নয়, বাংলার আনাচে কানাচে সকল আশিকার বৃন্দ বাবা সাহেবউদ্দিন কিবলা কাবার হাতকে শক্তিশালী করার জন্য শুরু থেকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? আমরা আগেও ওয়াদা করেছি বাবা সাহেবউদ্দিন কিবলা কাবা যখনই যে বাংলার যে প্রান্তেই হোক আমাদেরকে যখন ডাকবে আমরা কেউ ঘরে বসে থাকবো না, ঠিক কিনা? আমরা এখানে বসে আগামী গত সরকারের কাছে বলছি, এই সরকারের কাছেও বলতে চাই, মদিনার সনদকে কায়েম করুন, ঠিক কিনা? মদিনার সনদ কায়েম করতে হলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে মদিনার সনদ কায়েম হবে, ঠিক কিনা? আমরা সেটা করতে রাজি আছি কিনা? রাজি আছেন কিনা? এই যে বিশিষ্ট বক্তা তাহের সাহেব অনেক কথা বলেছেন, আমাদের যুগ্ম সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা তিনি অনেক কথা বলেছেন, তাদেরকে সামনে বাবা সাইফুদ্দিন কিবলা কাবা হাজির আছেন, তার মেজ শাহজাদা হাজির আছেন। আল্লাহর এই দয়াল নবীজির আগমনের দিনে, যেই দিন শুধু মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ দিন নয়, 18,000 মাখলুকাত সকল সৃষ্টি যারা করেছেন আল্লাহ ওই সৃষ্টির জন্য এটা সর্বশ্রেষ্ঠ দিন, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ পবিত্র দিন, সর্বশ্রেষ্ঠ ঈদ মিলাদুন নবীর দিন। ওই দয়াল নবী দেখছেন, দয়াল নবীকে সাক্ষী রেখে এই মেহমানদের সামনে আমরা 2 হাত তুলে আবার অবশবাদ করতে চাই। এই বাংলায় সত্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতিবাজ থেকে মুক্ত রাখার জন্য, স্বজনপ্রীতি থেকে মুক্ত রাখার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ করব, ঠিক কিনা? আন্দোলনের কোনো বিকল্প নাই, আন্দোলন করেই আদায় করতে হবে। আমরা মারামারি করতে চাই না, কাটাকাটি করতে চাই না, নবীর ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি করতে চাই, নবীর ভালোবাসা দিয়ে আমরা প্রতিহত করতে চাই, ঠিক কিনা? সেটা করবেন কি করবেন না? আমরা করতে রাজি আছি। আমি মেহমান নবী তাদের কাছে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ আছি, গৌসুল আজম মাঝভান্ডারী দরবার ঐক্যবদ্ধ আছে, বাবা সাহেবউদ্দিনের নেতৃত্বে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাঝভান্ডারী ঐক্যবদ্ধ আছে। আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সাহেবউদ্দিন বাবার নেতৃত্বে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যখনই ডাকবেন, যে স্থানে ডাকবেন, সেদিন আমরা কেউ বসে থাকবো না। আমরা আপনাদের সাথে ওয়াদা করতে চাই, ওই সত্যকে, ন্যায়কে, আদর্শকে, আল্লাহর নবীর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইমাম হুসাইন যেমনি রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা সবাই ইমাম হুসাইনের সৈনিক, ইমাম হুসাইনের রক্ত আমাদের দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমরা সেই শপথ দিয়ে, কারবালার শপথ দিয়ে, ইমাম হুসাইনের শপথ দিয়ে আবারও আপনাদের সামনে কথা বলতে চাই, আমরা মুখে যা বলি অন্তর থেকেই বলি, ঠিক কিনা? বলে আজকে মেহমানরা আসছে, মুখে একটু আওয়াজটা দিয়ে দিই।
আমরা সেই আওয়াজে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, আমরা সত্যের বিশ্বাসী, আমরা মুর্শিদ বাবা সাহেবের দিনে বিশ্বাস। ঠিক কিনা? বাবা সাহেবের দিন যেখানে, বাবা সাহেবের দিন যেখানে, বাবা সাহেবের দিন যেখানে। ওয়াদা করেছেন তো? কে দেখছে? শুধু আল্লাহ দেখে নাই, আমার রাসূলও দেখছে। আরে রাসূল এখানেও তো হাজির আছেন, তিনি হাজির আছেন। ঠিক কিনা? যে রাসূলকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন, আওলাদ রসুলকে সামনে রেখে ওয়াদা করেছেন। আমার দুই মেহমান দুই হাস দিয়ে আজকে আমাদের ওয়াদাগুলি কথাগুলি শুনেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, প্রচণ্ড রৌদ্র, আপনারা কষ্ট পাচ্ছেন। আমার শেষ কথা, আসুন সকল বিভেদ ভুলে যে কে কার মুরিদ, কে কার সনদ দিয়ে আছেন সেটাতে দেখা না দেখে আমরা যার যার মুরিদ তার কাছেই থাকব। কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে বাবা সাহেবের দিন কেবলা কাবা যখন ডাকবে, আমরা তখন সকলে ঐক্যবদ্ধভাবে এক হয়ে দেশ এবং জাতিকে রক্ষা করে এগিয়ে যাব, সেই প্রত্যাশা করছি। 24 আগস্টের কথা অনেকেই বলেছেন। এবং শেখ হাসিনা ফিরে আসবে না জানি না, আসার জন্য ষড়যন্ত্র চলছে, পায়তারা চলছে, অনেক উদ্গ্রীব হয়ে আছে। গতকালকেও ধানমন্ডি এলাকায় 4টি মিছিল হয়েছে, এটাও শুনেছি। আমরা 15 বছরে কি পেয়েছি তা জানি না, তবে গতকাল মিছিল হয়েছে, এটাকে আমাকে শঙ্কিত করে। 15 বছরের দুঃশাসন আমি দেখেছি। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে শেখ হাসিনা ধ্বংস করে যায় নাই, এবং সেই সেক্টরের প্রত্যেকটা শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, আপনারা বলেছেন আপনারা ব্যাংকিং সেক্টরে আছেন, কোন সেক্টর বাদ নাই যেখানে শেখ হাসিনা ধ্বংস করে নাই, বা তার ফ্যাসিস্টের খাওয়া পড়ে নাই, বা তার পরিবারের লোকজনরা বাংলাদেশ থেকে অর্থ বিদেশে পাচার করে নাই, এমন কোনো চেষ্টা নাই। তারপরও দেশে টিকে আছে, কারণ জনগণ বিএনপিকে ভালোবাসে। 17 বছরে বিএনপি আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে একটা চরম নিষ্ঠুর ফ্যাসিবাদী শক্তি ভিত দুর্বল হয়ে গেছে। সেই দুর্বল ভিতটাকে 36 দিনের আন্দোলনে ফেলে দেওয়া সম্ভব হয়েছে। যদি কেউ মনে করে যে 36 দিন আন্দোলন করে আমি ফেলে দিয়েছি, তাহলে আগে সম্ভব এত সহজে? মোটেই না। এই কৃতিত্ব 36 দিনের আন্দোলনের কৃতিত্ব না। আমি তাকে তাদের ধন্যবাদ জানাই, তার সাধুবাদ জানাই, আপনার মাঠবাদ কমিউনিটি যারা শহীদ হয়েছে 36 দিনের আন্দোলনে। এর পিছনে আছে 15 বছরের আন্দোলন, 15 বছরের সেই খুন, গুম এবং মানে আমাদের অনেকের হত্যা রাজনীতি দেখেছি। তার পরবর্তীতে সেখানে 15 বছরের পরে সেই একটু গাছের শিকড় নড়বড়ে হওয়া, সেটাকে তারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অতএব 15 বছরে যে পরিমাণ আমরা দিয়েছি, তার বিনিময়ে এখন যে আমরা কি দিচ্ছি আমরা জানি না। বৈষম্য বিরোধী আন্দোলন করে সমাজে বৈষম্য নিরসনের কথা বলে তারা এসেছিল, কিন্তু বৈষম্য সমাজ থেকে যায় না। এখন বৈষম্য রয়ে গেছে, বরং ওই যে বলে না, পুরানো মদ বোতল চেঞ্জ হয়েছে, এক বোতল থেকে আরেক বোতলে পরিবর্তন হয়েছে। সেই আমরা এখন দেখতে পাই, উপদেষ্টাদের দেখতে পাই, যারা চাকরির জন্য আন্দোলন করেছে তারা সরকার হয়েছে। আন্দোলন চেয়েছিল চাকরি, সেখান থেকে তারা নিজেরা সরকার গঠিত করেছে, কিন্তু তার মানে তারা কিন্তু আসলে আরো বেশি ক্ষমতাশালী হয়েছে। তারা বরং না চাইতে যদি অনেক কিছু পাওয়া যায়, তাহলে তারা কিন্তু ধরাকে সরা জ্ঞান করে। আমরা জানি যার যতটুকু পাওনা অতটুকু দেওয়া উচিত, কিন্তু তারা কতটুকু চেয়েছিল তার বেশি পেয়ে গেছে, যে কারণে তারা কিন্তু এখন আর বাংলাদেশে তারা যে রূপে তারা আবির্ভূত হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। আমি একটা দায়িত্ব পালন করি। আমি কথা শুরুতেই আমি আমার নেতা, পাশের নেতা দুদু ভাইকে সালাম জানাই। কদিন আগে একটা বলেই ফেলি, সামনেই বলে ফেলি, কদিন আগে একটা এখানে একটা ট্রান্সফারের জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন, কারণ ওনার কাছে অন্যরা পরিচয় তাকে উপস্থাপন করেছে আমাদের লোক বলে। যখন তাকে বললাম ভাই উনি তো আমাদের লোক না, আমার সমস্যা আছে, সাথে সাথে ভাই আমাকে বলে যে বাদ দাও, এটা চেঞ্জ করতে হবে না। আমি তাকে স্যালুট জানাই, সালাম জানাই,
যে তাদের কাছে বিভ্রান্ত করা হয়। আমরা ওনার টপ লেভেলের নেতা, ওনাদেরকে আমরা মিথ্যা তথ্য দেই, ভুল তথ্য দেই। ওনার বাড়ি চুয়াডাঙ্গায়, কিন্তু যদি পটুয়াখালী তথ্য উনি পাবেন না। তো ওনার কাছে তথ্য আমরা দিই, আমাদের উপ লেভেলের অনেকে দিয়ে তাদের প্রভাবিত করি, করে বলি ভাই বলে দেন না। এই ঘটনা আরো একটা সিলেট থেকে একজন তদবির করেছেন, ভাই অমুককে তো ট্রান্সফার করতে হবে, উনি তো দোষর, হাসিনা দোষর। আজকে আমি উদ্যোগ করলাম আমার তদবির, আপনি যদি জানেন সত্যি তাই তা উদ্যোগ করলাম। এই যে আমি দুইজন ব্যক্তি, দুদু ভাই এবং ওই দুই ব্যক্তিকে আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, তারা তাদের কাছে ভুল মেসেজ যায়। আমরা এখন যা দেখি, আমার এলাকা বাগেরহাট এলাকা, আমরা দেখি ওই এলাকায় অনেক চিংড়ির ঘের আছে, অনেক সম্পদ আছে, ওখানে কাঁচা সোনা আছে বলে। সেই এলাকাতে অনেকে গিয়ে যারা কদিন আগেও আমাদের উপর অত্যাচার করেছে, তারা এখন আবার বহাল তবে ফিরে আসতে চাচ্ছে। সেই কৃষি ব্যাংকের যে কর্তা ব্যক্তি বলেছেন সত্য ঘটনা, এটাই সত্য। কেন সত্য? এখানে আমরা জড়িত, ওদের দোষ নাই। ওরা তো জানে ওরা 17 বছর নির্যাতন করে ওদের পিঠে জামা থাকবে না, কিন্তু তারা ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। মানুষ বাঁচতে কে না চায়, তার চেষ্টা করবেই। কিন্তু আমরা যখন আমার আশেপাশের লোকগুলোকে সুবিধা দেওয়ার চেষ্টা করি, কারো তদবির নিয়ে যখন তাদেরকে সুবিধা দেই, তখন সেই দোষটা তো তাদের না, আমাদেরই দোষ। কারণ আমরা ওই ঘেরের অর্ধেক ভাগ আমরা পেয়ে যাই, ওই সম্পদের অর্ধেক ভাগ পেয়ে ওই নাম পরিবর্তন হয়। ওই যে একই মত অন্য বোতলে চেঞ্জ হয়ে যায়, ওদের মালিকানা পরিবর্তনের মালিকানা আমাদের কাছে আছে, আংশিক শেয়ার পাই, আমরা খুশি হয়ে তদবির করতে আসি এবং মামলা আমরা ফেস করি, থানায় যাই, কোর্টে যাই, ভালো মানুষ, এখন এটা সমস্যা নাই। এই করে করে দুর্বৃত্তরা টিকে থাকে। এই দুর্বৃত্ত টিকে থাকার জন্য তো দায়ী দুর্বৃত্ত না, দায়ী তো আমরা তদবির করছি ওদের জন্য। এখন একটু আগে এসএস পেলাম, একটা কলেজের প্রিন্সিপাল যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বরং ওই সময় আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়েছে, একটু আগে দেখলাম মেসেজটা, তাকে আবার তার বিরুদ্ধে তদন্ত ছিল, তাকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তাকে আবার উদ্বোধন কর্তৃপক্ষ বহাল রেখেছে। এই ঘটনা সব জায়গায় ঘটছে, এখন সব জায়গায় ঘটছে। যে কারণে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য আবার নতুন ডেকে এনেছি কিনা দেখেন সেটা। কেননা আমি তো বললাম এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করেছি। এটা সমাধানের উপায় কি? আমি কথা বাড়াবো না, সমাধানের উপায় কি? আমরা গতকালকে দেখেছি জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন, এগুলো কি বহন করে, কি ইঙ্গিত দেয়? আমরা এই দেশে নির্বাচন হবে কি হবে না সেটা পরের কথা, পিআর হবে নাকি জনগণের প্রত্যক্ষ ভোটে হবে তা জানি না। কেউ বলে পিআর না পেলে আমরা ইলেকশনে যাব না, এই কথাবার্তা আমরা শুনতে পাই। আবার দেখলাম ওই যে একটু আগে বললেন আমাদের মহাসচিব বললেন যে তারা আবার নির্বাচনের জন্য তারা মার্কা নিয়ে তারা অনেক এখন থেকে 6 মাস আগে 9 মাস আগে তারা তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে, বলে দিয়েছে। আমার এলাকায় আমি জানি উনি কাজ করছেন, এরকম করে তারা কাজে ঠিকই আছে, ওদিকে পিআর যাচ্ছে, আন্দোলন করতেছে, আবার আন্দোলনে সফল না হলে ইলেকশনে যাব না। এই কথাগুলো আমাদের ভাবিয়ে তোলে। কেননা আমরা জানি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কর্তৃত্ববাদী শক্তি, আধিপত্যবাদরা বসে নাই, পাশের শক্তি বসে নাই, তারা 24 ঘন্টা রাজনীতি করে। আমরা রাজনীতি করি পার্ট টাইম, আমরা অনেক কাজ করি আর পার্ট টাইম রাজনীতি করি, কিন্তু পাশের দেশের বা পার্শ্ববর্তী দেশগুলোর যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা 24 ঘন্টা বাংলাদেশে ভাবে। তারা ভাবে বাংলাদেশকে, এই সরকারকে কখন কোথায় ফেলে দেওয়া যাবে, আবার কিভাবে ফ্যাসিস্টকে আনা যাবে, এই চেষ্টা তারা প্রতিনিয়ত করছে। কিন্তু আমাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে, আমি কি পেলাম কি পেলাম না তার হিসাব দিন শেষে। জিপো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর বাংলাদেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর লাক্সকো ট্রেডিং আনন্দের সাথে ঘোষণা করছে এক আইকনিক কোলাবোরেশন বাংলাদেশের পপুলার ব্যান্ড ওয়ারফেইজের সাথে, যেখানে একদিকে জিপো একটি গ্লোবাল আইকন যেটি 1932 সাল থেকে ব্যবসা করছে, সেখানে ওয়ারফেইজ বাংলাদেশের রক ও মেটাল জনরার একটি লেজেন্ডারি ব্যান্ড যারা 40 বছর ধরে সাফল্যের সাথে পথ চলে আসছে। এই কোলাবোরেশনটি অফিসিয়ালি সাইন হয়ে থাকে রোজ বৃহস্পতিবার 28 আগস্ট 2025 লাক্সকো ট্রেডিংয়ের গুলশান অফিসে।
ওয়ারফেইজে 40 বছর পূর্তির উদযাপনের অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হয়। লাক্সকো ট্রেডিংয়ের চেয়ারম্যান রাজিন আহমেদ বলেন, এটি শুধু একটি চুক্তি নয়, এটি একটি মাইলস্টোন মোমেন্ট। একপাশে যেখানে ওয়ারফেইজ একটি সিম্বল, সেখানে জিপো সবসময় ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সেলিব্রেট করে থাকে। জিপো বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের লোকাল ব্যান্ডকে একটি ইন্টারন্যাশনাল আইকনের মধ্যে ফরএভার ক্যাপচার করাটা সত্যি একটি গর্বের বিষয়। ওয়ারফেইজ নিজেদের অনুভূতিতে জানায়, আমাদের গান সবসময় আগুন বহন করেছে, স্বাধীনতার আগুন, সংগ্রামের আগুন, ভালোবাসার আগুন। সেই আগুনকে জিপোতে দেখতে পাওয়া, যা আজীবন টিকে থাকে, আমাদের কাছে বিশেষ অর্থবহ। এটি আমাদের 40 বছরের সঙ্গীত, ভক্ত এবং ভক্তদের ভালোবাসার প্রতি এক আন্তরিক শ্রদ্ধা। এই কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশের অডিয়েন্স পাবে দুটি ইউনিক জিপো কালেক্টিবল, যা বানানো হবে ওয়ারফেইজকে সিম্বলাইজ করে। এই দুই কালেক্টিবলের বিস্তারিত দুই পক্ষের কেউই জানাননি, কারণ তারা চাচ্ছেন যে এর চমক একেবারে নভেম্বরেই প্রকাশ পাক। ওয়ারফেইজ 1984 সালে যাত্রা শুরু করে, তখন থেকে তারা অসংখ্য শ্রোতা ও অন্যান্য সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করছে। সময়ের সাথে সবকিছু বদলালেও ওয়ারফেইজের সুর সবসময় সাহসী, জেনুইন এবং অটল থেকে গেছে। এবার তাদের 40তম বর্ষপূর্তি উদযাপন করা হবে জিপোর মাধ্যমে, যা এই উদযাপনকে আরও উজ্জ্বল করবে। এদিকে জিপো সময়ের পরীক্ষায় খাপ খাইয়ে এগিয়েছে। টেকসই ডিজাইন, আজীবনের গ্যারান্টি এটিকে একটি আইকনিক লাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জিপোকে শুধু একটি লাইটার নয়, বরং লেগাসির একটি প্রতীক হিসেবে গণনা করা হয়। উল্লেখযোগ্য হচ্ছে যে জিপো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন আইকনকে ট্রিবিউট করে, নিয়মিত কালেক্টিবল লঞ্চ করে থাকে। লাক্সকো ট্রেডিংয়ের মহাব্যবস্থাপক ইরফান হোসেন আরও বলেন যে ওয়ারফেইজের মতো একটি বিখ্যাত ব্র্যান্ডের কালেক্টিবল জিপো করার মাধ্যমে শুধু ওয়ারফেইজকেই শ্রদ্ধা নয়, বরং আমরা জানান দিচ্ছি যে দেশের বিভিন্ন আর্ট এবং কালচারের লিজেন্ড ও আইকনদের সাথে আমরা কাজ করতে। বলছিলাম না, যেটা বলে ওইটাই করি। রাজধানীর গুলশানে শীর্ষা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে বাড়িধারার বার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা সহ সারা দেশে আলোচিত ক্যাসিনো কাণ্ড আবারও শিরোনামে। আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান সহ মোট 9 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। 2019 সালে অবৈধ ক্যাসিনো ব্যবসা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তখনই সেলিম প্রধান সহ অনেকের নাম সামনে আসে। সেলিম প্রধান ছিলেন ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা। বাংলাদেশ ছাড়াও তিনি বিদেশে থেকেও অবৈধ অর্থ পাচার ও জুয়ার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক অভিযানে সেলিম প্রধান সহ আরও 9 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং অবৈধ সম্পদের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এই গ্রেফতারের মাধ্যমে ক্যাসিনো কাণ্ডের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে পারে। তবে তদন্ত এখনও চলমান রয়েছে এবং আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অর্থ পাচার, জুয়া, মাদক এবং অবৈধ ব্যবসার নানা অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। ক্যাসিনো কাণ্ড বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে একসময় বড় আলোচনার জন্ম দিয়েছিল। সেলিম প্রধান সহ নতুন করে গ্রেফতারের ঘটনায় আবারও বিষয়টি আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কতদূর এগোয় এই বহুল আলোচিত ক্যাসিনো। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস সহ অন্তত 30টির বেশি রাজনৈতিক দল অংশ নেয় এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের অঙ্গীকার ব্যক্ত করে। সমাবেশে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি ও 14 দলীয় জোট নিষিদ্ধের দাবি জানান। তাদের অভিযোগ, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং এর সহযোগী জাতীয় পার্টি ও 14 দল শেখ হাসিনাকে স্বৈরাচারে রূপান্তর করতে সহায়তা করেছে। তারা বলেন, ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি আবার সক্রিয় হচ্ছে। এত অপরাধের পরও তারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগের দোসর ভারতীয় এজেন্ট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলীয় জোটও নিষিদ্ধ করতে হবে। সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার বিচার, জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধকরণ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়। যদিও 3 দফা দাবি উত্থাপন করা হয়েছিল,
অধিকাংশ বক্তাই জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টিকে সবচেয়ে জোরালোভাবে তুলে ধরেন। বিকেল 3টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই গণ অধিকার পরিষদ ও সহযোগী দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের নেতারা একই মঞ্চে বসে নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করার আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, এখন নূরকে রক্তাক্ত করছে কারা? আমরা বারবার বলেছি, অন্তর্বর্তী সরকারের ভেতরে হাসিনার অনুগামীরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট নয়, অস্ত্রোপচার করতে হবে। তিনি আরও বলেন, অনেকে স্বপ্ন দেখছেন জাপা দিয়ে আবার আপা ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড, তিনি মৃত অধ্যায়। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নূরের ওপর হামলা শুধু একটি দলের ওপর হামলা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা। আমরা 5ই আগস্ট ফ্যাসিবাদ বিদায় দিয়েছি, কিন্তু জাতীয় পার্টি ও 14 দল এখনও আছে, তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নূরের ওপর হামলায় সেনা ও পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নূর এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, অথচ কাউকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, না হলে সচিবালয় ঘেরাও করা হবে। বাংলাদেশ জাতীয় পার্টিকে আর রাজনীতি করতে দেয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল আমাদের ঐক্যের কারণে, কিন্তু বিভক্তি তৈরি করার পাঁয়তারা চলছে। আমরা যেন তেন নির্বাচন হতে দেব না, তবে সংস্কার করে নভেম্বরে নির্বাচন হলে আমরা অংশ নেব। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, নুরুল হক নূরের মতো বিপ্লবী নেতার ওপর হামলার নিন্দা জানাই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আর কোনো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে, সেজন্য আমরা অতন্দ্র প্রহরী হব। হেফাজত ইসলামের নেতা ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, নূরের ওপর হামলা মানে আন্দোলনকারী সবার ওপর হামলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন জাতীয় পার্টি ও 14 দলকেও নিষিদ্ধ করতে হবে। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকার কতটা সংস্কার করেছে তা জনতা জানতে চায়। আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। এছাড়া আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিকদার হারুন মাহমুদ, নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, এবি পার্টির আনোয়ার সাদাত টুটুল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জাকপার রাশেদ প্রধান, এনডিএমের মমিনুল আমিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি আবু তাহের, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার, কল্যাণ পার্টির মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আরেক অংশের চেয়ারম্যান আব্দুল্লাল হারুন এবং জনতা অধিকার পার্টির তারিকুল ইসলাম ভূঁইয়া। সমাবেশে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আরও শক্তিশালী ঐক্যের ডাক দেন তারা। জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএনপি। শনিবার এক বিবৃতিতে দলটি এই অবস্থান জানায়। বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি আরও জানায়, এ ধরনের ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা কেবল স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে কিনা কিংবা দলটির টিকে থাকার ইচ্ছা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। তাই হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্য। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিচ্ছে। শুক্রবার পর্যন্ত মোট 28টি দল তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রধান 3 রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে সুস্পষ্ট ভিন্নমত দেখা যাচ্ছে।
যেখানে জামায়াত গণভোট এবং এনসিপি গণপরিষদ গঠনের পক্ষে, সেখানে বিএনপি এই দুটি পন্থাকে সাংবিধানিক কূ হিসেবে অভিহিত করেছে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বিএনপির প্রস্তাব 2 বছরের সনদ বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি 3 পৃষ্ঠার মতামত দিয়েছে, যেখানে বলা হয়েছে যে বিদ্যমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করে তবে তা বিপ্লব নয় বরং কূ হিসেবে গণ্য হবে। বিএনপি মনে করে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার এই চেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়। তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে সমর্থন করে বলেছে, জুলাই সনদ 3টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথমত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশু করণীয় সংস্কারগুলো বাস্তবায়ন করবে। দ্বিতীয়ত, বাকি অংশের কিছু কাজ শুরু করবে এবং তৃতীয়ত, পরবর্তী নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। বিএনপি জোর দিয়ে বলেছে যে কোনো দল বা গোষ্ঠী যেন অন্তর্বর্তীকালীন সরকারকে অসম্মানজনক পথে ঠেলে না দেয়। জামায়াত ও এনসিপির অবস্থান। অন্যদিকে জামায়াত ইসলামী জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে অগ্রাধিকার দিচ্ছে। দলটি তাদের মতামত শনিবার জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেবে বলে জানিয়েছে। তাদের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংবিধানের 7-1 অনুচ্ছেদ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশকে তারা সমর্থন করে। একইভাবে জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। শুক্রবার জমা দেয়া তাদের মতামতে বলা হয়েছে, জুলাই সনদ জনগণের সর্বজনীন অভিমত প্রতিফলিত করে, তাই এর বাস্তবায়ন জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া জরুরি। এনসিপি মনে করে একটি গণপরিষদ গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়াতে সহায়ক হবে। কমিশনের পরবর্তী পদক্ষেপ। জাতীয় ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে। এরপর চূড়ান্ত জুলাই সনদ এবং বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। তবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সনদ বাস্তবায়নের রূপরেখা সংক্রান্ত চূড়ান্ত সুপারিশটি কেবল সরকারের কাছে জমা দেয়া হবে, রাজনৈতিক দলগুলোকে নয়। তিনি আরও বলেন, কমিশন সনদের ভাষাগত যথার্থতা মূল্যায়ন করছে এবং রাজনৈতিক দলগুলোর আপত্তির পরিপ্রেক্ষিতে কিছু প্রস্তাব সংশোধন করেছে। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতেন। পরে তিনি সিনেমাতেও নাম লেখান, কিন্তু রূপালী পর্দায় প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ছোট ও বড় 2 পর্দার অভিনয় থেকে দূরে সরে যান। অবশেষে টিভি পর্দায় নতুন রূপে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। উপস্থাপক হিসেবে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন। গত 5 বছরে জয় সেন্স অফ হিউমার, 300 সেকেন্ড সহ একাধিক জনপ্রিয় শো সঞ্চালনা করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় ছাড়াও সামাজিক মাধ্যমে জয়কে সক্রিয় দেখা যায়। তিনি মনের ভেতরের কথা অকপটে শেয়ার করেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করেন না। ফেসবুকের একটি পোস্টে সাম্প্রতিক সময় জয় লিখেছেন, আওয়ামী লীগের আমলে কারো নাম তারেক হওয়া কিংবা এ সময় কারো নাম জয় হওয়ার মতো বিড়ম্বনা আর কিছুতেই নেই। এই পোস্টকে ভক্ত অনুরাগীরা হাস্যরস হিসেবে দেখেছেন এবং সমর্থন জানিয়েছেন। নেটিজেনরা মজার ছলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ভাই আপনি মনে হয় মহা মুসিবতে আছেন। আবার কেউ লিখেছেন, আমি আমার ছেলের নাম জয় রেখেছিলাম 2013 সালে। মৃত্যুর আগ পর্যন্ত সেটাই থাকবে ইনশাআল্লাহ। এই নাম সবসময় জয়ীদের নিশানা। শাহরিয়ার নাজিম জয়ের এই নতুন রূপ ও মুক্তমনা মন্তব্য তাকে দর্শক এবং সামাজিক মাধ্যমের আরও কাছে। আমি মুহাইমিনুল ইসলাম তকি। আমি মূলত সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে কিছু বিশেষ স্পোর্টসের দিক নিয়ে আপনাদের কাছে কথা বলার জন্য হাজির হয়েছি, যে জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে। আমরা আসলে বলার অপেক্ষা রাখে না ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ খেলাধুলায় কতটা এগিয়ে। সেই জায়গা থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান যদি আমরা চিন্তা করি, সেই মানের দিকে চিন্তা করলে আমাদের ভালো ফ্যাসিলিটিস নেই। আমাদের খেলার যে মাঠের খুবই বেহাল দশা, এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা যারা খেলাধুলা করছি তাদের মধ্যে আপনারা জানেন কোটা নিয়ে বাংলাদেশে কত কিছু ঘটে গিয়েছে। একটি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, তারপরও আমাদের কোটা বৈষম্য খেলাধুলায় যায়নি, এবং যার দরুন এবছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলাধুলাই সংগঠিত হয়নি। এই বিষয়ে কথা বলা থেকে শুরু করে আমাদের ডাকসুর কিছু ক্রীড়া সম্পাদকদের নিয়ে আপনাদের কাছে কিছু বিভ্রান্তিকর কথা এবং তাদের কিছু মিথ্যাচার নিয়েও আমি আজকে কথা বলবো, যেগুলো এই মুহূর্তে না বললেই নয়। পাশাপাশি আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তানজিম সাকিব ক্রিকেটার এবং তৌহিদ হৃদয় থেকে শুরু করে মুরসালিনও কথা বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, তারা কোটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, খুব ভালো কথা। স্পোর্টসের সাথে তাদের কোনো সম্পৃক্ততা এ যাবৎকালে ছিল না।
তারা জাতীয় তারকা এবং তারা আমাদের বাংলাদেশকে সার্ভ করে, সেই জায়গা থেকে তারা আমাদের জন্য সম্মান এবং গৌরব বয়ে নিয়ে আসে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা ইন্টার ডিপার্টমেন্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো খেলায় অংশগ্রহণ করেনি, কখনো তাদের মাঠে খুঁজে পাওয়া যায়নি। তারা একটি ভিডিও বার্তা দিয়েছে এবং যাকে সে ভিডিও বার্তা দিয়েছে সে নিজেও একজন কোটার প্লেয়ার। তো যাদের কারণে আমাদের ইন্টারনাল খেলাধুলায় আসলে বিঘ্ন ঘটেছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেনি, তাদেরকে নিয়ে মন্তব্য করার আগে তাদের একটু চিন্তা করার দরকার ছিল, যেহেতু তাদের বাংলাদেশের সবাই ফলো করে। দ্বিতীয়ত, নেপাল টোরকে কেন্দ্র করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেপাল টোর ছিল একটা ক্রিকেটের, আপনারা অনেকেই জানেন। সেখানে অনেক প্রশ্ন উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে, যারা সত্যিকার অর্থেই প্রতিভাবান ছিল তারা বাদ পড়েছিল এবং লিঙ্ক লবিং করে মিথ্যাচার করে অনেকেই গিয়েছিল। আমি নাম মেনশন করব না, তাদের মধ্যে সেও একজন। আমি নাম মেনশন করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আর এই জায়গা থেকে আমাদের ক্রীড়া সম্পাদক পোস্টে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অনেক ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন, অনেকেই মাঠের মানুষ রয়েছেন। আমরা আসলে ডাকসুটা কেন চাই? যাতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্ব বের হয়ে আসে। সেখান থেকে যদি দলীয়করণ, এবং আমরা যারা জানি যে যারা কোটার থ্রুতে এসেছে, আমি একটু কোট করি যে অনেকে হয়তো বা ইংলিশে একটা সেন্টেন্সও লিখতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে খেলাধুলা শেখানোর জায়গা না, এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং এখানে বাংলাদেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। সেই জায়গায় তাদের সুযোগ দিয়ে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে বারংবার কথা বলেছি, আমি নিজে 7 দফা দাবি পেশ করেছি, তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকে উদাসীন। তো সেই জন্য আপনাদের সাথে কথা বলা, এবং আমাদের ঢাবির খেলাধুলায় যে কোরামটা আছে আপনারা জানেন, যার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে পারে না, খেলতে পারে না, সেখানে এই জাতীয় দলের কিছু অনূর্ধ্ব-19 জাতীয় দলের কিছু প্লেয়ার এবং আমাদের যারা বিকিস্পির প্লেয়ার, তাদের মধ্যে সমন্বয়হীনতা এবং তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় করে যে দল গঠন, সেটা না করার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার দরুন এবছর খেলাধুলা হয়নি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয় স্পিন ক্যাম্প করেছি, দীর্ঘদিন যাবৎ ঢাকা লিগ খেলছি। আমি 2016 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে প্র্যাকটিস করেছি অ্যাজ এ লেগ স্পিনার, চাইনাম্যান বলার হিসাবে। এবং সেই জায়গা থেকে বলতে চাই, খেলাধুলায় যারা আছে তারা আসলে একটা সুস্থ পরিবেশে খেলাধুলা করা দরকার। আমরা যারা প্রফেশনালি খেলাধুলা করি তাদের সাথে আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কম্পিট করতে দেন তাহলে তো হবে না। কালকে আমাকে রোকেয়া হল এবং বিজয় শামসুন নাহার হল থেকে বেশ কিছু যারা ক্রিকেটের সাথে সংযুক্ত আছেন তারা আপুরা আমাকে বলেছেন যে তাদের যে খেলাগুলো হয় রোকেয়া হলে এবং আমাদের সব মেয়েদের 5টা হল মিলিয়ে, সেখানে আসলে দেখা যায় একটা টিমে 4 থেকে 5 জন প্লেয়ার খুবই ভালো থাকে, আরেকটা টিমে একজন প্লেয়ারও নাই বা ভালো প্লেয়ারও নাই। তো তাদের সাথে আসলে কোনো কম্পারিজম বলতে গেলে কোনো প্রতিযোগিতাই হয় না, আসে খেলে হেরে যায়। তো এই যে বিষয়টা, এইখানে আসলে কি শিখবে? আর আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ইন্টার ডিপার্টমেন্ট যে খেলাধুলা হয়, সেখানে ক্রিকেট বলে খেলা হয়। প্রত্যেক বছর অনেকের নাক ফেটে যায়, অনেকের দাঁত পড়ে যায়, অনেকের মাথা ফেটে যায়, অনেকেই ইনজোর্ড হয়। কিন্তু দিন শেষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন টিম, সেইখানে সিলেকশনে তারা ভালো যারা খেলে তারাও আসতে পারে না, এবং এখান থেকে নেই আসলে জাতীয় পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ। আমি আমার ইশতেহারে রেখেছি, অবশ্যই আমি যদি ডাকসুতে প্রতিনিধিত্ব করি কিংবা নাও আসি, আমি চাই এখান থেকে যারা সত্যিকার অর্থেই ট্যালেন্টেড প্লেয়ার আছে তারা বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে এই জাতিকে সার্ভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্লেয়ার এখন পর্যন্ত আপনারা জানেন যে বের হতে পারে না। তাদের সাথে ক্রিকেট বোর্ডের এবং ফেডারেশনের সাথে ওরকম সম্পৃক্ততা নেই। কেন এই বৈষম্য থাকবে? ঢাকা লিগের মতো জায়গায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম বা ফুটবল টিম থাকবে না? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া হয়, আপনারা জানেন বছরে 12 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় পায়। আমাকে অফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে 20 কোটি টাকার বিনিময়ে 10 বছরের জন্য ক্রিকেট বোর্ডকে আমাদের মাঠ দিয়ে দিতে হবে, তাহলে মাঠ 3 ফিট উঁচু করা হবে এবং ক্রিকেট বোর্ডের যত খেলা সেখানে পরিচালিত হবে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি, কারণ এই দায়ভার আমি নিতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর সাথে গাদ্দারি করার ইচ্ছা আমার নেই। আমি বলতে চাই, যদি কিছু করতে হয় মাঠে 3 ফিট উঁচা করার কারণ হচ্ছে মাঠে পানি জমে এবং বৃষ্টি না হলেও মাঠে পানি থাকে। সেই জন্য ক্রিকেট বোর্ড চেয়েছে তারা এখানে যাতে ইনভেস্ট করে এবং মাঠটা উঁচু করে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কেন উঁচু করে দিবে না? তাদের কি ফান্ড নেই? তাদের কি উচিত না আসলে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মান উন্নয়ন করা? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। পাশাপাশি আমাদের ইনডোর সিস্টেমের কি বাজে অবস্থা, আপনারা যদি জিমনেশিয়ামে যান সেই জিনিসগুলোর যে কী অবস্থা এটা আপনারাই ভালোভাবে বলতে পারবেন 2025 সালে এসে। আরও কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের
মেয়েদের যে খেলাধুলা হয় সেইখানে যে পরিমাণ অন্যায় হচ্ছে রিসেন্ট টাইমে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খেলা সেখানেও প্রচুর অন্যায় সংগঠিত হয় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেয়েরা আছে তারা আসলে দলের সুযোগ পায় না। এই কোটা থেকে যারা আসছে তারাই মূলত সুযোগ পায়। এখন তারা তো সারা বছর খেলেই আসে, তাদের কেন আবার নতুন করে এখানে ইনভলভ করতে হবে? যাই হোক, আমি আমার বক্তব্যে এইটুকু শুধু বলতে চাই, যারা বাংলাদেশের তারকা রয়েছেন, যারা ডাকসু নিয়ে কথা বলছেন, আমাদের ফেভারে অনেকে কথা বলছেন, অন্যদের ফেভারে অনেকে কথা বলছেন, তারা কাইন্ডলি একটু বুঝে শুনে এবং বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা এবং কী চাহিদা সেই দিকগুলো দেখে আপনারা কথা বলবেন। আপনারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে কী দরকার সেই সম্পর্কে অবগত নন। আপনারা তো জানেন না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গায় আমাদের কী নিড আছে। আপনারা তো একদিন এসে দেখেও যান না, তাহলে আপনারা কীভাবে কথা বলেন এই দিকে? সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বিশেষ করে তৌহিদ হৃদয়। আমি আসলাম বাসায় রাতে 3টা বাজায় ভাঙছে, যে লোক কেন হোনা ছিল এই লোকের হিটাইছে, রাস্তার মাইতে লয়ে গেছে কলার ধরিয়া। এখানে আসছি ভাই মিজান ভাই এখানে ভাত খাওয়ার জন্য, মুন্সিগঞ্জ থেকে আসছি। আমি গোস্ত দিয়ে খাচ্ছি। গোস্ত দিয়ে, হ্যাঁ গরু গোস্ত, গরু গোস্ত ফ্রি। শুয়ে থাকার পর এক লোক এসে আমার ডাক দেয়, এই ওঠ। আমি কি হঠাৎ করে কে ডাক দিল? মিজান আইল না। ও এসে বলতেছে মিজান কই, মোবাইল নম্বর দে। আমি মোবাইল চালাই না আর ওর নম্বরও রাখি না। সে বলতেছে আর কবি 50,000 টাকা দিতে, আর নাইলে ওর দোকান চালাই দেবো। আমি কই ভাই যা বলার ওর লোকে বললেন, আমার বইলা লাভ নেই। গ্লাস ভাঙছে রাইতে 3টার দিকে মারামারি হয় ওর সাথে আমার সাথে। খাওয়ানটা কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে? আর মিজান ভাই যে তোমরা ফ্রি খাওয়াইলো তার জন্য তোমরা একটু দোয়া করবো না? সবাই দোয়া করবা যাতে মিজান ভাই সুস্থ থাকে, এই হোটেলটা যেন ভালো থাকে। আর এই পথ শিশু পেজের সাথে যারা আছেন এবং এমডি সাইম হোসেন পেজের সাথে যারা আছেন, 2,53,000 পেজের পক্ষ থেকে সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। এর খাওয়া দাওয়া খাবার লাগে আসছি। হ্যাঁ আজকে খাবেন? আজকে কম। আমি আসলাম বাসায় রাতে 3টা বাজায় ভাঙছে, যে লোক কেন হোনা ছিল এই লোকের হিটাইছে, রাস্তার মাইতে লয়ে গেছে কলার ধরিয়া। এরা থাবত দিছে, হাঁসটা আঙ্গুল উল্লা রয়েছে গেল। বৃদ্ধ মানুষ বহিলা, ওর বাবার তো বড় হইব, যে এই কাম করে তাই ওর বাবার তো না বড় হইব। আর নয় যে ঠ্যাং মুসরিয়া ধরছে, চুইলা গেছে, হাতের কন্যাও চুইলা গেছে। সকালে এদি হ্যাঁ নাই, এটা ভাঙ্গা। তখন আমার মন ছড়ে গেছে যে আসলে তো আমার অনেক এত হলানে চক্কর হয়েছে। 1,30 এক বেচার পরে আমি সব হালিয়া দিয়ে গেছি। মানুষের উপরে কারা আসলো কি আসলে কইতাম না। না 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 টিয়া চায় না, এটাও কয় না আমি আসিলাম না, আমি হারে দেখি না। যেই লোক আইছে ওনারা আমি দেখি না, ওনারা দেখছে ওই মুরব্বী যে আসছিল। আমি নিব না, এটা পাবলিকের জিনিস, পাবলিকেই নিব। আমি একলা কি আর মেডালিয়া ইউটিউবালারা তো এমনি মাছ দিতে হয় আমারে। হেরা উল্টাটা দেখাইলে হেরা হেঁটে দিয়ে কামাই দিয়া বউ লাইন খাওয়াইব। মাছ দে না তাহলে ফেলে টুলটিয়া খাবায়। আমার ডেলি 10টার তনে খাওয়ান শুরু করি, 5টা পর্যন্ত কত ভাগ করবো এমন। আজকের তনে 1টা বাজে খানা, যে সময় আজান দিব সেই সময় খাওয়ান। ওলা হয় না আমার লেগে 10 টিয়া লয়ে আইছে উপহার, অনগরত একটা উপহার দেওয়ান লাগে, তে খাবিয়া দিছি। আমার তো আর টিয়া নাই অনেক, করে খাবিয়া দিছি লয়ে টিয়া খাইয়া যা। সকাল 8টা বাজে 10টা বাজে আয়া হুদাই ফেরাল হয়, কয় আইসি কোন নাত্তানে ভাত দেন। এই কথা কইলে কি আরবেন? তার মানে আমার গাড়ির তরে মাথা দেওয়ানোর চক্কর। এলিকে কইছি যে সিমকা টাইম হেসুম খাইব, আর ইউটিউবালারা যে ফেলেটা উল্টিয়া না দেয়। আমি আসলাম বাসায় রাতে 3টা বাজায় ভাঙছে,
যে লোক কেন হোনা ছিল এই লোকের হিটাইছে, রাস্তার মাইতে লয়ে গেছে কলার ধরিয়া। ঢাকার আগারগাঁও তালতলা ফুটপাতে দেখা মেলে অদ্ভুত এক হোটেলের, নাম গরিবের বুফে। প্রতিদিন 1500 মানুষের খাবারের আয়োজন করেন উদ্যোক্তা মিজান। কিন্তু প্রশ্ন উঠেছে, সচ্ছল চাকরিজীবীরাও সেখানে ভিড় জমাচ্ছেন কেন? ইউটিউবারদের প্রতিযোগিতার ফুটপাতে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও তো রয়েছে সমালোচনা। সকাল 8টা থেকে শুরু হয় রান্না। গরুর মাংস, মুরগি, সবজি আর ভাত সবই খেতে পারেন নিজের ইচ্ছা মতো। বিকেল 4টার মধ্যে শেষ হয়ে যায় 1500 মানুষের খাবার। আজ দেখা গেল পথশিশুদের বিনামূল্যে খাওয়ালেন মিজান। তৃপ্তিতে ভরে উঠল তার মুখ। আমি গোস্ত দিয়ে খাচ্ছি। গোস্ত দিয়ে। হ্যাঁ, গরু গোস্ত। গরু গোস্ত। ফ্রি। তবে অভিযোগও আছে, ভালো চাকরিজীবীরা এখানে খেতে আসে, এতে প্রকৃত গরিবরা খাবারের সুযোগ থেকে বঞ্চিত হয়। এদিকে ইউটিউবারদের কবলে পড়েছে মিজানের হোটেল। প্রতিযোগিতায় আরেকজনও খুলেছেন একই কায়দার দোকান, আয়োজন করেছেন 300 জনের খাবার। আমি আজকে গরুর গোস্ত রান্না করতেছি আর সবজি রান্না করতেছি। গরুর গোস্ত দিয়ে 100 টাকা রাখি আমরা, ভাত যা খাইতে পারে, আর সবজি দিয়া 50 টাকা রাখি, ভাত যা খাইতে পারে। এই দুইটা আইটেমই রাখতেছি। প্রথমে গরুর সাথে মুরগির আর সবজির সাথে মুরগিও রাখতাম। এখন এখানে অনেক কাস্টমার হয়, রান্না সাপ্লাই দেওয়া যায় না, দুইটা আইটেমই রাখি। ফুটপাতে খাওয়া স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন আছে, তবে কাঠ জ্বালানির আগুনে রান্না নাকি বেশ সুস্বাদু। হোটেলের উদ্যোক্তা মিজান বলেন, আমি চাই গরিব মানুষরা যেন খেতে পারে। কেউ ইচ্ছা করলে এসে খেতে পারবে, টাকা নিলাম শুধু খরচ মেটানোর জন্য। ওলা হয় না আমার লেগে 10 টিয়া লয়ে আইছে উপহার, অনগরত একটা উপহার দেওয়ান লাগে, তে খাবিয়া দিছি। আমার তো আর টিয়া নাই, অনেক করে খাবিয়া দিছি, লয়ে টিয়া খাইয়া যা। সকাল 8টা বাজে 10টা বাজে আয়া হুদাই ফেরাল হয়, কয় আইসি কোন নাত্তানে ভাত দেন। এই কথা কইলে কি আরবেন? তার মানে আমার গাড়ির তরে মাথা দেওয়ানোর চক্কর। এলিকে কইছি যে সিমকা টাইম হেসুম খাইব, আর ইউটিউবাররা যে ফেলেটা উল্টিয়ে না দেয় তারে। কম খরচে খাওয়ার ভরসা হয়ে উঠেছেন মিজান। তবে এই উদ্যোগ কতটা টেকসই আর কতটা নিরাপদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতায় গড়ে ওঠা ফুটপাতের এই উদ্যোগ একদিকে হচ্ছে প্রশংসিত, অন্যদিকে সমালোচনাও কম নয়। শেষ পর্যন্ত আগারগাঁও তালতলায় গড়ে ওঠা গরিবের এই খাবারের হোটেল কতদিন টিকে থাকে, সেটি এখন দেখার বিষয়। ঘাঘট নদীর বুক জুড়ে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত চারপাশ। কখনো ঢাকঢোল, কখনো মাঝি মাল্লাদের গান, আবার কখনো দর্শকদের করতালি। সব মিলিয়ে যেন গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল মেলা। বুধবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের হোসেননগরে অনুষ্ঠিত হল তৃতীয়বারের মতো ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। হোসেননগর যুব সমাজের আয়োজনে দুপুর 2টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রাণবন্ত প্রতিযোগিতা। এতে রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় মাঝি মাল্লাদের 16টি দল অংশ নেয়। নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই মেতে ওঠেন উৎসবের আনন্দে। উৎসবকে ঘিরে নদীর দুই পারে বসে গ্রামীণ মেলা। রঙিন সাজে সজ্জিত নৌকা, মাঝি মাল্লাদের প্রাণখোলা গান ও বৈঠার ছন্দ দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বালাসী তুফান দলকে দেয়া হয় একটি মোটরসাইকেল। দ্বিতীয় স্থান অর্জনকারী বাংলার বাহাদুর দল পায় একটি ফ্রিজ। তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেয়া হয় একটি এলইডি টেলিভিশন এবং চতুর্থ দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি স্মার্টফোন। আয়োজক কমিটির সভাপতি আবু সাইদ মোহাম্মদ মাসুদ রানা জানান, 2021 সাল থেকে নিয়মিত নৌকা বাইচ আয়োজন করা হচ্ছে। তবে এবছর নদীতে পর্যাপ্ত পানি না থাকায় কিছুটা সীমাবদ্ধতা দেখা দেয়। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন চালিয়ে যাব। তবে নদী বাঁচাতে হবে আগে, নদী না থাকলে এই ঐতিহ্য হারিয়ে যাবে। নৌকা বাইচ শুধু বিনোদন নয়, এটা আমাদের ঐতিহ্য সংস্কৃতির অংশ। নিয়মিত আয়োজন হলে মানুষের আনন্দ বাড়বে আর নতুন প্রজন্ম ইতিহাস জানবে। উৎসব ঘিরে নদী দুই তীরের মানুষের সমাগমে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীরা সরকারের কাছে ঘাঘট সহ দেশের নদ নদীর খনন ও রক্ষণাবেক্ষণের দাবি জানান। দেখতে ভালো লাগে, কিন্তু আমরা তো দেখি সবসময় টিভিতে, কিন্তু সবসময় তো আর এইভাবে খেলা পরিচালনা হয় না, যার কারণে এখানে আয়োজন করছে, অনেক ভালোই লাগতেছে। দেখি অনেক লোকজন আসছে, দেখতে পারবো। এখানে বেশিরভাগ লোক এখানে স্থানীয় নৌকা দুটি আছে এবং বাদ বাকি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আসে, স্বাধীনগর থেকে আসে, বাইরে থেকে আসে। এখানে আমরা খুব উপভোগ করি, খুব আনন্দের সহিত খেলাটা দেখা করি। প্রতিবারে আমাদের এখানে খেলা হয়, আমরা দেখতে আসি। আমরা মিঠাপুকুরের লোক, সবসময় আর কি ভালো লাগে খেলা দেখতে, যার জন্য আমরা আসি। সবসময় চাই, প্রতি বছরে চাই আমরা, যেটা আমরা প্রতি বছরে এই রম খেলা দেখতে পারি।
সব জন্য আনন্দময় জীবনটা কাটতে পারি। খুবই মানুষ খুব ভালো, এই খেলা আজকে 4 বছর থেকে এখানে নাগারে খেলা চলছে, বছরে বছরে হয়, সরকারের কোনো মাধ্যম থেকে এখানে খেলা হয়, কিন্তু বহু জায়গার মানুষ এখানে বহু মানুষ হয়। কারণ নদী টিকলেই টিকে থাকবে এই ঐতিহ্য, পেশা ও সংস্কৃতি। গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল এই আয়োজনে মানুষ শুধু আনন্দই পায়নি, বরং নদী ও ঐতিহ্য বাঁচানোর প্রত্যয় উচ্চারণ করেছে। 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও 36শে জুলাই গণঅভ্যুত্থান সম্বন্ধে বিস্তারিত তারা বলেছেন। আমি খুবই উপকৃত হয়েছি। এই জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অনেক অজানা তথ্য আমি নিজেও শুনেছি, জেনেছি। সত্যি বলতে খুব একটা বেশি আলোচনা করার সুযোগ খুব কম আছে। ব্যাংক সেক্টরের যে অবস্থা, তার ভিতরে ইতিমধ্যে আমার পাশেই বসে আছেন সুলতান মাহমুদ সাহেব, তার বক্তব্যতেও বেশ কিছু কথা এখানে উঠে এসেছে। আমাদের ওয়াদুল সাহেবের কথাতেও, উপাচার্য সাহেবের কথাতেও উঠে এসেছে। একেবারেই ব্যাংক সেক্টর ধ্বংস হয়ে গেছে। একটা সীমাহীন লুটপাট বলতে যা বুঝায়, শেখ হাসিনার সময় তারা এটা করেছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকার প্রধান দিয়েছিলেন। এখনো তিনি সেই প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, এখনো আছে, যেহেতু তিনি আরো 4-5 মাস 6 মাস থাকবেন। তার যে ভাবমূর্তি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, দেশে বিদেশে সবাই তো চেনে তাকে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দেশে নিয়ে যান। মানে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হয়েছেন এটার জন্য আগে থেকে তিনি সম্মানিত ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। মানে ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরাধ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকারটি আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া, যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন, তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। আরেকটি কথা এখানে আসছে, এটা আমি একেবারে পরিষ্কারভাবে আপনাদের জানাই। বিএনপি সিদ্ধান্ত একেবারে প্রেস রিলিজ করে বলছে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত একমাত্র জিয়া পরিষদ বাদে, জিয়া একটি সংগঠন যেখানে জিয়ার নাম আছে, এই সংগঠন বাদে জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত এবং জাতীয়তাবাদী শব্দ আছে, এগুলো ভুয়া সংগঠন হিসাবে চিহ্নিত। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদের ভিতরে মামলাও হতে পারে, সিদ্ধান্ত না মামলা। এই জিনিসগুলো আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। জিয়া পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই। আমি যেমন ছাত্র নেতা ছিলাম, এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা সাবেক ছাত্র নেতা। কবির মুরাদ এখন আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুক। তার মধ্য দিয়ে অনেক আন্দোলন সংগ্রাম জিয়া পরিষদ, জিয়া পরিষদের কাজ করেছেন এমন অনেক ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধানও হয়েছেন, এই জিয়া পরিষদে উপাচার্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। সেই জন্য জিয়া পরিষদ একটি, সেটি যেটা আপনারা করছেন। এই দেশে ভুয়া নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা, আমরা বলি শেখ হাসিনা করেছে, বলি না, ঘটনা তা সত্য না, এটা তার বাপ করেছে, শেখ মুজিব করেছে। সে হলো তার সন্তান, সেটি তার উত্তরসূরি। 73 সালে যে নির্বাচন হয়েছে স্বাধীনতার পর, এটার দিকে একটু তাকালেই আপনারা বুঝবেন যে খন্দকার মোস্তাক, একটা ছোট্ট কথা বলি, খন্দকার মোস্তাককে তো চিনেন আপনারা, কুমিল্লায় তার বিরুদ্ধে সেই সময় এক জাসদ প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার রশিদ, সে জয়লাভ করেছিল 73 সালের। তারপরে শেখ মুজিব সাহেব মনে করেছিল যে সে মুজিবই বোধহয় হারছে, খন্দকার
মোস্তাক হারছে, তো ও নিজের মাথার ভিতর নিল শেখ মুজিব সাহেব যে তিনিই হারছেন। সেখানে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স ঢাকায় এনে সেই ফলাফল পরিবর্তন করে খন্দকার মোস্তাককে জিতাইছিলেন। শেখ মুজিব তো বোঝে নাই যে 2 বছর পরে তারই খেয়ে নেবে খন্দকার মোস্তাক। তার প্রাপ্য হাতে হাতে শেখ মুজিব পাইছিলেন। 73 সালে প্রথম বরিশালের অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীরা জিতছিল, ঢাকাতে জিতছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে ম্যাক্সিমাম 7টা-8টা বাদে সবই শেখ মুজিবের দলের জিতাইছিলেন। শেখ মুজিব এই দেশে প্রথম ভোট চোর, এই দেশে প্রথম ব্যাংকের ডাকাতি করছে শেখ মুজিবের অনুপ্রেরণায় শেখ কামাল। এই যে আপনারা এখন ডাকাতের মুখে মুখে পড়ছেন না, যেটা শেখ হাসিনা করছে, এটা তো শেখ মুজিবের পথ অনুসরণ করে। এটা আমরা নতুন বলছি এমন না, কিন্তু অসংখ্য বইপত্র পত্রপত্রিকা দেশে এবং বিদেশে এটা আপনারা পাবেন। শেখ হাসিনা গত 15টা বছর ধরে যা করেছে, আদতে তিনি বাংলাদেশ স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধের প্রধান বিষয় ছিল স্বাধীনতা এবং গণতন্ত্র, আর গণতন্ত্র মানেই হচ্ছে একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনটা শেখ হাসিনা গত 15 বছরে যা দেখিয়েছেন, মানে নির্বাচনের জন্য তার ফাঁসি হওয়া উচিত, গণহত্যার জন্য তার ফাঁসি হওয়া উচিত, এই যে ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। আমি মোটা দাগের বলছি, এই দেশটাকে একের ফোকলা বানিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। যে কোনোভাবে তাকে দেশে ফেরত আনতে হবে এবং বিচার করে তার সাজা কার্যকর করতে হবে। এর কোনো এখানে যে আপনারা দেখছেন না 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী, কথাটা সত্য। বেগম খালেদা জিয়া দেখেন কত বড় মাত্রার, আমরা তার সঙ্গে ছাত্র জীবনে থাকছি, তার সঙ্গে বুঝছি, এই জন্য বলছি না। আপনারা লক্ষ্য করেছেন তার উপরে যে জুলুম শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, তাদের পতনের পর দেখেন নেত্রী হলে পরে ভাষা কত সংযত হতে হয়, যেটা হাসিনার মুখের কোনো লাগাম ছিল না। বেগম জিয়া একটাও, তার পতনের পরে তো বেগম জিয়ার সব থেকে উৎফুল্ল হওয়া উচিত ছিল না, কিন্তু বেগম জিয়া শেখ হাসিনার সম্বন্ধে একটি কটূক্তি পর্যন্ত করে নাই, খালি বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা ফয়সালা দিয়েছেন। এটা হলো নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া। তারেক রহমান যে লড়াই, সেই লড়াইয়ের এদেশের এমন কোনো সেক্টর নাই, যেমন জিয়া পরিষদে এই যে সুজাই আমাকে অনেকবার বলেছে যে জাস্ট কমিটি করার কারণে অগ্রণী ব্যাংকে বলছিল, তাদেরকেও একেবারে বান্দরবান পাঠাই দিছে। মানে এমন মানে নির্দয় নির্মম, মানে আপনি ভালো কিছুর পক্ষে থাকতে পারবেন না। এটা তো পেশাজীবী সংগঠন, এটা তো বুদ্ধিভিত্তিক সংগঠন, কিন্তু ওখানে মানে জিয়া নাম নিয়ে থাকা যাবে না, বেগম জিয়ার নাম নিয়ে থাকা যাবে না। কে আছে এখন যারা এটা করছে? আর এখন যারা এটা করছেন, রং কিছু কিছু বদলাইছেন, আবার কেউ কেউ বদলাননি। আমি বললে তো তারা কষ্ট পাবে। এখন তো এটা জবথব মার্কার সরকার। ডক্টর ইউনূসের বললে একটু খারাপ হবে, মানে ইনি ধরি মাছ নাচুই পানি। ডক্টর ইউনূসের প্রথম কাজ ছিল হচ্ছে সচিবালয় পরিষ্কার করা, প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কার করা। আরে ভাই, যে চোর, প্রশিক্ষিত চোরকে আমি বসে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে, কত বিশ্ববিদ্যালয়ের ছেলে, প্রায় 40 লাখ বেকার, ওই ছেলেকে বিশেষ ট্রেনিং দিলে সে যে পুলিশের দায়িত্ব পালন করতে পারতো, সচিবালয়ের দায়িত্ব। অনেক সাংবাদিক আছে এখানে আছে যারা শিক্ষিত এবং অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদেরকে নিয়েও যদি কোনো বসানো হতো, তাহলেও তারা যে দেশটা দেশপ্রেমের সঙ্গে চালাতে পারত। এখন সেটা চলছে না। ব্যাংকগুলোকে যারা মনে করছেন, আমি এই সহজে বলে যাই, অল্প দিনে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সাহেবের পরের সরকারের নাম কি? আল্লাহ যে সরকারকে কবুল করছে, সেই সরকার যখন আসবে, আজকে যারা একটু পুঁটি মাছের মতো লাফাচ্ছেন, চোরের বিচার অবশ্যই হবে, চুরির বিচার অবশ্যই হবে। এটা বাস্তব। আজকে আমাদের কিছু কিছু মানুষ তাদের হয়তো ওই দায়িত্ব দিয়েছেন,
সেই জায়গায় গিয়ে তারা হাবুডুবু খাওয়ার মতো অবস্থায়, চারিধারে তো চোর, কয়জনকে তারা তাড়াবে? কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় তাহলে এই লোকগুলোকে ওখানে থাকার কথা না। 15 বছরের দীর্ঘ আলোচনা, কত খুন, কত নির্যাতন, কত মামলা, কত জেলে। ইলিয়াস আলীর কথা তো আপনারা নিশ্চয় জানেন। আমার হাত দিয়ে সে ছাত্র দলে আসছিল, সে অন্য একটা ছাত্র সংগঠন করত। এই যে উবাইদুররা যেমন, মানে আমাদের শেষের দিকের ছাত্র, ওরা সবাই যে যেখানে থাকছে সেখানেই দাঁড়াইছে তারা। মানে লড়াই করতে করতে যত অপমান, যত নির্যাতন, যত মামলা, এগুলো মানে ছাত্রদল পরবর্তী বিএনপি ভাবাপূর্ণ, জিয়া পরিষদ ভাবাপূর্ণ সংগঠন যারা করছে, আপোষ করে নাই, কেউ করে নাই। যে মাসুদ প্রায় বলতো, ঘরেই থাকতো না, আর আমাকে টেলিফোন করতো, ভাই আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমি যেতে পারছি না। তো মাসুদ একটা, তো অধিকাংশ কর্মীদের একই অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে এই জায়গায় আমরা এসছি। ফিনিশিংটা হচ্ছে 1 মাসের, জুলাই আগস্ট। লড়াইটা 16 বছর, 17 বছরের লড়াইটা, 17 বছর। ভাবখানা সেই জিতছে, আসলে তার পিছনে তো আরো 4 জন ছিল। তা আজকে যারা মনে করছেন, এখন ওদের ব্যাপারে বললে তো ওরা একটু কষ্ট পাবে। এই যারা শেষ ফিনিশিংয়ে ছিল, তারা তাদের প্রতি আমার খুব আশা ছিল, কারণ আমি ছাত্র নেতা ছিলাম, এরা ছাত্র নেতা, কিন্তু নিজেরা ধ্বংস হয়ে গেল। এমন অপকর্ম নেই যাদের সঙ্গে এরা মেশে নাই। আর ডক্টর ইউনূস যদি আল্লাহর রাস্তায় একবার বলছে তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের দেশ চালানোর কথা না, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। ওখান থেকে 2-3 জনকে নিয়ে মন্ত্রী পরিষদ, মানে উপদেষ্টা মণ্ডলীতে সদস্য করে ফেললো, এখনো তারা আছে। এই 3 জনের নামেই যে অভিযোগ উত্থাপিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ের মধ্যে এত লুটপাটের সরকারি পর্যায় থেকে আর কারোর বিরুদ্ধে উত্থাপন হয় নাই। তাদের নামে তরুণদের দল, একটা ছেলে খুঁজে পাওয়া কঠিন হবে যাকে যে দাঁড় করিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে ফিরবে। সরকার গঠনের আগে আপনারা চমৎকার দায়িত্ব পালন করেছেন, ওইভাবেই আপনাদের থাকতে হবে। সরকার আসবে, সেই সরকারটা যেন অতি অবশ্যই পরবর্তী সরকার যেন দেশপ্রেমিক, দেশ রক্ষাকারী, সৎ এবং লড়াকু সরকার হিসাবে চিহ্নিত হয়। সেই জায়গাটায় আপনাদের যেমন অতীতে সতর্ক ছিলেন, ভবিষ্যতেও আপনাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র বিএনপি এবং তারেক রহমান এবং বেগম জিয়া সব পারবেন এটা ভাবার কারণ দরকার নেই। আমরা তাদের সঙ্গে থাকলে তিনি পারবেন। আর আমরা যদি 2 নম্বরের সঙ্গে মানে এগিয়ে যাই, তাহলে দেশ রক্ষা পাবে না। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সেই প্রমাণ বিএনপি দিয়েছে। ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কথা ঠিক আছে? ঠিক আছে। ওনার ব্যবসার লোকে ওই সুদে ব্যবসার লোক এই দেশ চালানোর মতো তার ক্যাপাসিটি নাই। এই দেশ যখনই গরিব রাখতে পারবো, এর সুদ বেশি করে ছাড়তে পারবো, কিস্তি ভালো করে দিতে পারবো, গরিব মানুষের কিস্তির ভিতরে হওয়াইতে পারবো, 3-4টে কিস্তির ভিতরে হওয়াইতে পারলে জীবন শেষ। এর বাল বাচ্চা লেখাপড়াও করাইতে পারবো না, ভাতও খাইতে পারবো না, চিন্তা ভাবনা এরকম কিছু। কিন্তু এই দেশ আমেরিকার এজেন্ট হয়ে আসে এই দেশে নষ্ট করতেছে, হেও এই দেশের ঠাই পাইব না। যদি হে দেশে থাকে, এই দেশে হেও ঠাই পাইব না, হেরও বিচার হবে এই দেশে। এই দেশের মানুষ হেরও বিচার করবো। এই দেশের বিচার ছাড়া কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়বো না। হাসিনায় যদি আল্লাহ বাঁচা রাখে, কেউ কারোকে ছাড়বো না। ছাত্র করো, এটা ভুয়া স্বপ্ন, এগারে স্বপ্ন, এটা কোনোদিন বাস্তব হইব না। এগারে স্বপ্নটা দেখেই যেতে পারবো, হয়তো ক্ষণিকের লেগে স্বপ্ন পূরণ করতে পারে, হয়তো দেখা গেছে জোর করে মব সৃষ্টি করে, কিন্তু পরবর্তীতে হয়তো হ্যাগারে টিকবো না। হ্যাঁ সিট পাইবো করতে, হ্যাঁ সিট পাওয়ার মতো লোক কিন্তু দেখি না আমি। হ্যাগারে সিট পাইবো, হ্যাগারে দেশের এলাকার মেম্বারই তো পাইবো না ভোট। হ্যাগারে আবার সিটের হিসেব কিতাব করে লাভ আছে? হ্যাগারে সিটের হিসেব করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ কয়টা ভোট, হ্যাগার বাড়ির ভোটটাই তো দিব না মানুষের। যদি এক বাড়ির ভিতরে 6 ভাই থাকে, 4 ভাই থাকে করে আমলি, আর 2 ভাই করে হয়তো জামাত শিবির বিএমপি। 6 ভাই তো আর বিএমপি করে না, জামাত শিবির করে না। তাহলে এই দেশে আপনি আমলিগ খেদাবেন কেমনে, আর ওই হ্যাগারে কেমনে আপনি ক্ষমতা দিতে চান? মনে করেন কথা তো কইতারি না, মানুষ কইতে আইলে মনে করেন মব সৃষ্টি করে। কিছু ওই
এরা মব সৃষ্টি করে, এর লেগে ভয়ে কোনো কথা কই না, কথা কইতে গেলেও বেজাল, কোন জায়গা কোন বিপদ আয়া পড়ে এর লেগে কথা কইতে পারি না, কথা কইতে পারি না, কয় হাসিনা গলা টিপে ধরছে, তাই এখন এরা কি করে গলার পর পাড়া দিতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে, এটা ঠিক আছে। এখন তো মানুষ এগুলি বোঝে নাই, হেরা মব সৃষ্টি করে ভাঙছে জায়গা। আমি কই যে এই বাড়ি যদি হাসিনা আল্লাহ বাঁচায় রাখে তো সৈন্যর ইট দিয়েই বাড়ি হবে, এই সৈন্যর ইট দিয়ে বাড়ি হয়ে যাব। আমি একটা রিস্কালা ছোট মানুষ কয়ে গেলাম, হ্যাঁ আরও 100 বছর বেঁচে থাক আল্লাহ তারা বাঁচায় রাখো। হেরা মনে করছে যে এই বঙ্গবন্ধুর প্রস্রাব করলে মূর্তি ভাঙলে ইতিহাস মুছে যাব, জীবনও মুছবো না। এগুলি আরো মানুষের কাছে ক্লিয়ার হইতেছে, রাজাকারের বাচ্চাকে আরো ক্লিয়ার করতেছে মানুষ যে ওরা কত বড় ভয়ঙ্কর রাজাকার, যে এই দেশের পিতারে মানুষে ওরা মনে করেন যে প্রস্রাব করতেছে। ওরা জালিমের তো খারাপ, ওরা দুশ্মন, খালি জালিমের দুশ্মন না, ওরা এই দেশের শত্রু, এই দেশের বিশ্বাসঘাতক, গাদ্দার। এই যে ছাত্ররা আওয়ামী লীগের লেঙ্গুর ধরে ধরে এই দেশে মনে করেন যে আয়া লুঙ্গির তলে থেকে ওরা মনে করেন যে এই অঘটনগুলি ঘটাইলো। এখন ছাত্রলীগ নিষেধ, আওয়ামী লীগ নিষেধ, এগুলি ঠিক করে নেই, এগুলি সব অন্যায় কম করছে। উন্নতি তার সময়কর উন্নতি তো উন্নতি ছাড়া আর এর কিছু আসেনি। এ তো দিন রাত মনে করেন পরিশ্রম করছে, এর ঘুমাইনের টুকু হের লগের মানুষ দেখে নেই, হে যে কতটুক সময় ঘুমাইছে সেটাও মানুষ দেখে নেই। তো তারপরেও হের এই দেশটা মানুষে বিতাড়িত করছে। যাক, হেরা আল্লাহ তার দেহ ভালো মন্দ করলে এর বিচার করুক। তবে কিছু পাউচার ছিল, হেডির কারণে হয়েছে, এটি আওয়ামী লীগের ভিতরেই ছিল, এগুলি ওরা থাইকা ওরা এই নষ্টগুলি করছে, নাহলে এত বড় নষ্ট এই দেশের করতে পারতো না, এই দেশ এত ধ্বংস হইতো না। এখন যে পরিমাণ ধ্বংস হয়েছে, এত ধ্বংস। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিস সহ অন্তত 30টির বেশি রাজনৈতিক দল অংশ নেয় এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের অঙ্গীকার ব্যক্ত করে। সমাবেশে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি ও 14 দলীয় জোট নিষিদ্ধের দাবি জানান। তাদের অভিযোগ, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং এর সহযোগী জাতীয় পার্টি ও 14 দল শেখ হাসিনাকে স্বৈরাচারে রূপান্তর করতে সহায়তা করেছে। তারা বলেন, ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি আবার সক্রিয় হচ্ছে। এত অপরাধের পরও তারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগের দোসর ভারতীয় এজেন্ট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলীয় জোটও নিষিদ্ধ করতে হবে। সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার বিচার, জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধকরণ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়। যদিও 3 দফা দাবি উত্থাপন করা হয়েছিল, অধিকাংশ বক্তাই জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টিকে সবচেয়ে জোরালোভাবে তুলে ধরেন। বিকেল 3টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই গণ অধিকার পরিষদ ও সহযোগী দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের নেতারা একই মঞ্চে বসে নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করার আহ্বান জানান। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, এখন নূরকে রক্তাক্ত করছে কারা? আমরা বারবার বলেছি, অন্তর্বর্তী সরকারের ভেতরে হাসিনার অনুগামীরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট নয়, অস্ত্রোপচার করতে হবে। তিনি আরও বলেন, অনেকে স্বপ্ন দেখছেন জাপা দিয়ে আবার আপা ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড, তিনি মৃত অধ্যায়। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নূরের ওপর হামলা শুধু একটি দলের ওপর হামলা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা। আমরা 5ই আগস্ট ফ্যাসিবাদ বিদায় দিয়েছি, কিন্তু জাতীয় পার্টি ও 14 দল এখনও আছে, তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নূরের ওপর হামলায় সেনা ও পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নূর এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, অথচ কাউকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, না হলে সচিবালয় ঘেরাও করা হবে। বাংলাদেশ জাতীয় পার্টিকে আর রাজনীতি করতে দেয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল আমাদের ঐক্যের কারণে, কিন্তু বিভক্তি তৈরি করার পাঁয়তারা চলছে। আমরা যেন তেন নির্বাচন হতে দেব না, তবে সংস্কার করে নভেম্বরে নির্বাচন হলে আমরা অংশ নেব। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, নুরুল হক নূরের মতো বিপ্লবী নেতার ওপর হামলার নিন্দা জানাই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আর কোনো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে, সেজন্য আমরা অতন্দ্র প্রহরী হব।
হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, নূরের ওপর হামলা মানে আন্দোলনকারী সবার ওপর হামলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন জাতীয় পার্টি ও 14 দলকেও নিষিদ্ধ করতে হবে। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকার কতটা সংস্কার করেছে তা জনতা জানতে চায়। আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। এছাড়া আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কামাল উদ্দিন পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিকদার হারুন মাহমুদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, এবি পার্টির আনোয়ার সাদাত টুটুল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জাকপার রাশেদ প্রধান, এনডিএমের মমিনুল আমিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কারি আবু তাহের, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির আবুল কাশেম মজুমদার, কল্যাণ পার্টির মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আরেক অংশের চেয়ারম্যান আব্দুল্লাল হারুন এবং জনতা অধিকার পার্টির তারিকুল ইসলাম ভূঁইয়া। সমাবেশে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আরও শক্তিশালী ঐক্যের ডাক দেন তারা। জিপো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর বাংলাদেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর লাক্সকো ট্রেডিং আনন্দের সাথে ঘোষণা করছে এক আইকনিক কোলাবোরেশন বাংলাদেশের পপুলার ব্যান্ড ওয়ারফেইজের সাথে, যেখানে একদিকে জিপো একটি গ্লোবাল আইকন যেটি 1932 সাল থেকে ব্যবসা করছে, সেখানে ওয়ারফেইজ বাংলাদেশের রক ও মেটাল জনরার একটি লেজেন্ডারি ব্যান্ড যারা 40 বছর ধরে সাফল্যের সাথে পথ চলে আসছে। এই কোলাবোরেশনটি অফিসিয়ালি সাইন হয়ে থাকে রোজ বৃহস্পতিবার 28 আগস্ট 2025 লাক্সকো ট্রেডিংয়ের গুলশান অফিসে। ওয়ারফেইজের 40 বছর পূর্তির উদযাপনের অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হয়। লাক্সকো ট্রেডিংয়ের চেয়ারম্যান রাজিন আহমেদ বলেন, এটি শুধু একটি চুক্তি নয়, এটি একটি মাইলস্টোন মোমেন্ট। একপাশে যেখানে ওয়ারফেইজ একটি সিম্বল, সেখানে জিপো সবসময় ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সেলিব্রেট করে থাকে। জিপো বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের লোকাল ব্যান্ডকে একটি ইন্টারন্যাশনাল আইকনের মধ্যে ফরএভার ক্যাপচার করাটা সত্যি একটি গর্বের বিষয়। ওয়ারফেইজ নিজেদের অনুভূতিতে জানায়, আমাদের গান সবসময় আগুন বহন করেছে, স্বাধীনতার আগুন, সংগ্রামের আগুন, ভালোবাসার আগুন। সেই আগুনকে জিপোতে দেখতে পাওয়া যা আজীবন টিকে থাকে আমাদের কাছে বিশেষ অর্থবহ। এটি আমাদের 40 বছরের সঙ্গীত, ভক্ত এবং ভক্তদের ভালোবাসার প্রতি এক আন্তরিক শ্রদ্ধা। এই কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশের অডিয়েন্স পাবে দুটি ইউনিক জিপো কালেক্টিবল যা বানানো হবে ওয়ারফেইজকে সিম্বলাইজ করে। এই দুই কালেক্টিবলের বিস্তারিত দুই পক্ষের কেউই জানাননি, কারণ তারা চাচ্ছেন যে এর চমক একেবারে নভেম্বরেই প্রকাশ পাক। ওয়ারফেইজ 1984 সালে যাত্রা শুরু করে, তখন থেকে তারা অসংখ্য শ্রোতা ও অন্যান্য সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করছে। সময়ের সাথে সবকিছু বদলালেও ওয়ারফেইজের সুর সবসময় সাহসী, জেনুইন এবং অটল থেকে গেছে। এবার তাদের 40তম বর্ষপূর্তি উদযাপন করা হবে জিপোর মাধ্যমে, যা এই উদযাপনকে আরও উজ্জ্বল করবে। এদিকে জিপো সময়ের পরীক্ষায় খাপ খাইয়ে এগিয়েছে। টেকসই ডিজাইন, আজীবনের গ্যারান্টি এটিকে একটি আইকনিক লাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জিপোকে শুধু একটি লাইটার নয়, বরং লেগাসির একটি প্রতীক হিসেবে গণনা করা হয়। উল্লেখযোগ্য হচ্ছে যে জিপো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন আইকনকে ট্রিবিউট করে, নিয়মিত কালেক্টিবল লঞ্চ করে থাকে। লাক্সকো ট্রেডিংয়ের মহাব্যবস্থাপক ইরফান হোসেন আরও বলেন যে ওয়ারফেইজের মতো একটি বিখ্যাত ব্র্যান্ডের কালেক্টিবল জিপো করার মাধ্যমে শুধু ওয়ারফেইজকেই শ্রদ্ধা নয়, বরং আমরা জানান দিচ্ছি যে দেশের বিভিন্ন আর্ট এবং কালচারের লিজেন্ড ও আইকনদের সাথে আমরা কাজ করতে আগ্রহী।